সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পরীক্ষাতে কিভাবে নেগেটিভ মার্কিং কমিয়ে আনা যায় বা একেবারে বন্ধ করে দেওয়া যায়। এটা আমরা মূলত তিনটে ভাগে আলোচনা করব। এই পুরো আলোচনাটাতে তিনটে মূল অংশ থাকবে, যাতে আমরা এই পুরো আলোচনাটা শেষ করব। তোমরা যদি এই জিনিসগুলোকে একটু ইমপ্লিমেন্ট করার বা প্রয়োগ করার চেষ্টা করো, আমরা আশাবাদী যে তোমাদের অনেক ইতিবাচক ফল তোমরা পাবে। তো চলো শুরু করা যাক। WBCS বা যে কোনো ধরনের পরীক্ষাতে যেখানে আমাদের নেগেটিভ মার্কিং আছে, যেখানে আমাদের অনেকটা নম্বর পরীক্ষার হলে নেগেটিভে চলে যায়, সেখানে কিভাবে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজে এই নেগেটিভটাকে কমিয়ে আনতে পারবো এবং আমাদের সম্ভাবনা আরো বাড়িয়ে তুলতে পারবো, প্রবল করতে পারবো যে আমরা যেন সফল হই। প্রথম যে অংশটাতে আমরা এটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে পরীক্ষার আগে আমাদের কি কি করতে হবে এটার জন্য। পরীক্ষার আগের একটা প্রস্তুতি আছে এটার জন্য, পরীক্ষার হলে একদম পরীক্ষা চলাকালীন একটা প্রস্তুতি আছে এটার জন্য, এবং সবশেষে পরীক্ষার পরে একটা অবজারভেশন বা পর্যবেক্ষণ আছে, একটা বিশ্লেষণ আছে এটার উপরে। তিনটে স্তরেই আমরা এটা আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো, বোধহয় তোমাদের অনেকটা উপকারে লাগতে পারে। তো প্রথমে আমরা দেখব পরীক্ষার ঠিক আগে আমরা কোন কোন বিষয়গুলো একটু মন দিয়ে দেখতে পারি, যাতে করে আমাদের প্রথমেই নেগেটিভ নম্বর যেটা আমাদের চলে যায় সেইটা যেন আটকানো যায়। পরীক্ষার আগে সবার আগে তোমাকে যেটা করতে হবে যে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। সিলেবাসের যে অংশটা তুমি পড়ছো সেটা বড্ড বেশি ফোকাসড ওয়েতে পড়তে হবে। তুমি কম পড়ো, অসুবিধে নেই, কিন্তু যেটা পড়বে সেটা অন্তত এতবার রিভিশন দিয়ে পড়বে যাতে সেখানে কোনো ফাঁক ফোকর না থাকে। যখনই তুমি এই পদ্ধতিতে তোমার পড়াটুকু শেষ করবে, তোমার পড়া সিলেবাসের অংশটুকু শেষ করবে, তখন তার উপরে তোমার একটা কনফিডেন্স গ্রো করবে, একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে, এবং সেই আত্মবিশ্বাস তোমাকে আরো ভালো স্মৃতিশক্তি দিতে সমর্থ হবে। এইটা তোমাকে কিন্তু নেগেটিভ করার থেকে বাঁচাবে। তো সবার আগে যেটা করবে, সিলেবাসের যে অংশটা তুমি পড়ছো বা যতটা সিলেবাস তুমি কভার করছো সেটা সব থেকে বেশিবার রিভিশন দিয়ে যাও, তার ফান্ডামেন্টালটা ক্লিয়ার করে যাও, এতে তোমার অনেক বেশি অ্যাকুরেসি বাড়বে। পরীক্ষার আগে আরেকটা কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর নিখুঁত ভাবে মক টেস্ট গুলোকে দেওয়া, বা ইভেন অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ টেস্ট অনেকে দেয়, সেগুলো তোমরা দিতে পারো। এতে করে সুবিধা হবে কি, যখনই তোমরা নিয়মানুসারে প্রত্যেক দিন টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলো দেবে বা মক টেস্ট গুলো দেবে, তোমাদের সামনে কোন কোন বিষয় থেকে কতটা পরিমাণ ভুল আসছে সেটা কিন্তু সামনে চলে আসবে। আর যখনই এই ভুলটা সামনে আসবে, তোমাদের কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। তোমাদের ওই ভুলের অংশটা ঠিক তোমার পড়া কোন জায়গাটা থেকে, সেটা ইতিহাসের হতে পারে, সায়েন্সের হতে পারে, বা যে কোনো জায়গার হতে পারে, সেটাকে মার্ক করতে হবে যে আমার এই জায়গাটাতে ভুল আসছে, সেটার আলাদা নোট নিতে হবে যে আমার এখানটাতে ভুল হচ্ছে, এবং সেখানে তোমার প্র্যাকটিসটাকে আরো বেশি বা অভ্যাসটাকে আরো বেশি বাড়িয়ে দিতে হবে। তোমার রিভিশনের গতি সেখানে আরো বাড়াতে হবে ওই নির্দিষ্ট জায়গাতে যেখানে তোমার বেশি ভুল আসছে। ফলে এই মক টেস্ট বা সাবজেক্টিভ টেস্ট এগুলো তোমার কাছে কিন্তু তোমার দুর্বলতাগুলো খুঁজে পাওয়ার একটা জায়গা। যদি এগুলোকে তুমি নিখুঁত করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে অনেকটাই প্রকৃতপক্ষে তুমি নেগেটিভটা আটকাতে পারবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্নটাকে আন্ডারস্ট্যান্ড করা, অর্থাৎ কোন ধরনের প্রশ্ন পড়ছে। ইদানিংকালে একটা ব্যাপার হয়েছে যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেটা কিন্তু গতানুগতিকতা ছেড়ে অনেক বেশি ডাইনামিক হয়েছে, অনেক বেশি তার মধ্যে অনেক বেশি বর্তমান সময়ের
যে আঙ্গিক, সেই ধরনের আঙ্গিক জুড়ে দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেড়ে গেছে এবং আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন পরীক্ষাতে। তো তোমাদের যেটা করণীয়, গতানুগতিকতায় পড়ে না থেকে একটু দেখো যে তোমাদের পক্ষে নতুন কোন ধরনের প্রশ্নের প্যাটার্ন তোমাদের চোখের সামনে আসছে, যেগুলো তোমরা ফলো আপ করতে পারো, যেগুলো তোমরা নিজেদের পড়াশোনার মধ্যে ইনক্লুড করতে পারো। এতে করে কি হবে যে তোমাদের আহ, ওই যে দ্বিধাদ্বন্দ্বটা আসে পরীক্ষার সময় কোয়েশ্চেনের অপশনে গিয়ে, সেটা কিন্তু হবে না। আর যখনই তুমি দ্বিধাদ্বন্দ্বহীন অবস্থায় উত্তর করবে, অবশ্যই অনেক কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবে। আর যখনই সেটা করে আসতে পারবে, তখনই তোমাদের কিন্তু অনেক বেশি নম্বর তোমরা ক্যারি করতে পারবে নেগেটিভ সরিয়ে দিয়ে। পরের যেটা বিষয়, যেটা তোমরা পরীক্ষার আগে তোমাদের এই প্রস্তুতিটা করতে পারো, সেটা হচ্ছে নিজের অ্যাকিউরেসির ওপর কাজ করা, নিজেকে আরো ক্রমশ নিখুঁত করে আনা। দেখো, নিখুঁত করে আনার ক্ষেত্রটা সব থেকে ছোট ক্ষেত্র আর সব থেকে অবহেলিত ক্ষেত্র। অর্থাৎ একই সঙ্গে এটা খুব কম জায়গা যেটা তোমাকে কাজ করতে হবে, আবার একই সঙ্গে এটা খুব অবহেলিত। অর্থাৎ ছেলেমেয়েরা দেখেছি আমাদের একটা অবজারভেশনে যে যেখানে যে দুর্বল, সেই দুর্বলতাটা তারা কিন্তু সারিয়ে তুলতে কম চায়, সেটাকে এড়িয়ে তারা অন্য পথে, মানে যেখানে তারা সবল তারা মনে করে সেখানেই আরো বেশি তারা যদি প্রায়োরিটাইজ করে নম্বর তাদের ভালো আসবে ইত্যাদি। কিন্তু যখন নেগেটিভ মার্কিং এর বিষয় আসে, তখন কিন্তু এত হিসেব কাজ করে না। মন তখন এত পরীক্ষার হলে এত হিসেবি হয়ে কাজ করতে পারে না। তখন সে প্রশ্ন দেখে এবং মনে করে যে সে এটা পারবে এবং সে উত্তর করতে ঝাঁপায়, অনেক ক্ষেত্রে উত্তর ভুল হয়ে যায়। তোমাকে যেটা চেষ্টা করতে হবে, যখন তুমি বুঝতে পারছো যে তোমার দুর্বলতাগুলো কোথায়, তখন তুমি সেই দুর্বলতাগুলোতে বেশি সময় কাটাও, সেই দুর্বলতাগুলোকে তোলার চেষ্টা করো, আরো সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো, যাতে সেগুলো আর দুর্বলতা না থাকে, সেগুলো উল্টে তোমার শক্তি হয়ে যায়। যখন তুমি এটা করবে, তখন একটা ভীষণ ব্যাপার আসবে, সেটা হলো যে তোমার তো একটা সাবজেক্টিভ কনফিডেন্স রয়েছে, কিছু কিছু সাবজেক্টে তুমি নিশ্চয়ই ভালো পারফর্ম করো, সঙ্গে এই দুর্বলতাগুলো তোমার শক্তি হিসেবে তাতে অ্যাড হবে। ফলে তুমি যে নেগেটিভ করছিলে সেটা হঠাৎ করে কমে আসতে শুরু করবে, তুমি নিজেও অবাক হয়ে যাবে যে আমি কিভাবে করলাম এটা। কিন্তু এটা তোমার হবে, এবং তোমার অসংখ্য পরীক্ষাতে যেখানে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে প্রত্যেক বছর, সেগুলো কিন্তু আর হবে না। তো পরীক্ষার আগের প্রিপারেশনের ক্ষেত্রে এই অ্যাকিউরেসিটা বা এই স্পিডটা তোমাকে গড়তে হবে, যেটা এভাবে তুমি করতে পারো। পরীক্ষার আগের আর শেষ যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে যে কোনো পরীক্ষার্থী সে যদি এটা প্রিপারেশন নিচ্ছে, তার এটা অবশ্যই দেখা দরকার, সেটা হচ্ছে কোনো একটা সমস্যাকে পদ্ধতিগতভাবে সলিউশনের দিকে যাওয়া। আমরা দেখেছি কি, যে কোনো একটা কনসেপ্ট বা ধারণা আছে, ধরো বিশেষ করে ইকোনমির ক্ষেত্রে হতে পারে, পলিটির ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে জিওগ্রাফির কনসেপ্ট থাকে, সেই জিনিসগুলোতে তারা তথ্য ভিত্তিক পড়াশুনো করে। তথ্য ভিত্তিক পড়াশুনো করার মুশকিলটা হলো যে তুমি ততক্ষণই এটার উত্তর দিতে পারবে যতক্ষণ তোমার কাছে তথ্যটা জানা আছে। যখনই তোমার কাছে প্রক্রিয়া থেকে প্রশ্ন আসবে যে ওটা হচ্ছে কি করে, কোনো ঘটনা ঘটছে কি করে, তখন কিন্তু তুমি তোমার কাছে কোনো উত্তর থাকবে না, তুমি নিরুত্তর হয়ে যাবে পুরোপুরি। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই একটা ভেতর থেকে আর্জ আসে যে এই প্রশ্নটা আমি ছেড়ে দেবো, এবং সেখানে সে উত্তর করতে যায়, ভুল করে আসে। এটা কিন্তু করা যাবে না। তো তোমাকে যেটা করতে হবে, যে যখন এই ধরনের কোনো পদ্ধতিগত প্রিপারেশন নিচ্ছ, কোনো ধারণাগত কোনো ক্ষেত্রে সময় নাও, শুরু থেকে দেখো শেষ পর্যন্ত পুরো জিনিসটা পড়ো, বোঝো। যখন তুমি বুঝে পড়বে, তখন শুধু তথ্য আর তোমার মধ্যে আসছে না, তুমি সেটাকে আন্ডারস্ট্যান্ড করছো, আত্মস্থ করছো। যখন তুমি সেটা আত্মস্থ করছো, তখন শুধুমাত্র তথ্যভিত্তিক প্রশ্নগুলোই শুধু নয়, সঙ্গে ওখানে যে বোধমূলক প্রশ্ন পড়বে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি সমান রকম ভাবে উত্তর করে আসতে পারবে, তোমার কিন্তু কোনো অসুবিধে হবে না। এটা গেল পরীক্ষার আগের প্রস্তুতি। এই প্রস্তুতিটা তুমি যদি ঠিকঠাক করে নাও, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার 65 থেকে 70% প্রস্তুতি নেগেটিভ না করার জন্য কমপ্লিট হয়ে যাবে, শুধু পরীক্ষার আগের এটুকু প্রস্তুতি করলে। এরপর যেটা মানে আমরা বলবো, আলোচনা করব, সেই বিষয়টা হলো পরীক্ষার
সময়, পরীক্ষা চলাকালীন সময় তোমাকে যে জিনিসগুলো একটু নজরে রাখতে হবে, এবং এই জিনিসগুলো তুমি যদি নজরে রাখো তুমি নেগেটিভ কিন্তু খাবে না। দেখো কি কি করতে হবে। পরীক্ষা চলাকালীন সময় মানে তুমি পরীক্ষার হলে আছো, তোমার সামনে প্রশ্ন আছে, তুমি ওএমআর সিটে আনসার করছো, এরকম সময় তোমাকে সব থেকে আগে যেটা দেখতে হবে, প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। আমরা অনেক সময় কি করি, যে প্রশ্নটার থেকে কয়েকটা শব্দ দেখে নিই, দিয়ে আনসার করতে চলে আসি। আমরা মনে করি যে এই প্রশ্নটা তো আমার জানা, অর্থাৎ তাড়াহুড়ো করা, এটা করা চলবে না। পুরো প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, সেটা উপলব্ধি করবে, তারপরে আনসারে যাবে। কোনো তাড়াহুড়ো নয়, 1 নম্বর বিষয়। পরের যে বিষয়টা যেটা পরীক্ষার হলে তুমি করতে পারো, সেটা হচ্ছে, দেখো আমি প্রথমেই যেরকম পড়ার প্রস্তুতি চলাকালীন মানে পরীক্ষার আগের যে প্রস্তুতিটার সময় আমি প্রথমেই আমরা আলোচনা করছিলাম, যে সিলেবাসটা তুমি যতটাই পড়ো সেই পড়াটা যেন পুরোটা হয়। তাতে ধরা যাক 100% সিলেবাসের মধ্যে তোমার 70% পড়া হয়েছে, কিন্তু 70%টারই 100% তুমি পড়েছো, 70% এর 100% তুমি শেষ করেছো। এই জায়গাটাতে বলার অর্থ হলো এটাই, যে প্রশ্ন থেকে দেখো পরীক্ষার হলে যে তোমার পড়া জায়গাগুলো থেকে কটা প্রশ্ন এসছে, তুমি চেষ্টা করবে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলোকে উত্তর করার। তুমি যদি তোমার পড়ার জায়গাগুলো থেকে উত্তর করতে যাও, সম্ভাবনা প্রবল তুমি সেখানে ভুল করবে না। কারণ ইতিমধ্যেই তুমি একাধিকবার রিভিশন দিয়েছো, সেগুলো মক দিয়েছো, সেগুলো রেডি করেছো পরীক্ষার আগে। সুতরাং পরীক্ষার হলে তোমার চোখ যেন একদম আটকে যায়, যে যে চ্যাপ্টার গুলো, যে সাবজেক্টস গুলো থেকে তোমার যতটুকু পড়া হয়েছে, সেই পড়াটার মধ্যে যা যা প্রশ্ন, তুমি কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলোকে আগে অ্যাটেম্প্ট করতে যাবে, এবং চেষ্টা করবে যেগুলো তোমার পড়ার বাইরের প্রশ্ন সেগুলোকে সরাসরি স্কিপ করে দিতে, সেগুলোকে বাদ দিয়ে দিতে। আমরা এই স্কিপ করতে শিখি না। আমাদের মনে হয় যত বেশি অ্যাকুমুলেট করব, যত বেশি উত্তর করতে যাব ততই ভালো, কিন্তু এটা আদতে আমাদের নেগেটিভ খাইয়ে দেয়। এটা কিন্তু করা যাবে না। এরপরের পরীক্ষার হলেতেই আরেকটা জিনিস তোমাদের করতে হবে, প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশনটা ভীষণ জরুরি। এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি। যে অপশনস গুলো, 4টে অপশনস থাকবে, কিছু পরীক্ষাতে 5টা করে অপশনস থাকে, সেই পরীক্ষাগুলোতে টোটাল যে অপশনস গুলো আছে, যতগুলো অপশনস থাক, 4টে 5টা যাই থাক, সেই পরীক্ষাগুলোতে তোমাকে চেষ্টা করতে হবে যে যে অপশন গুলো দূরবর্তী সম্ভাবনাতেও নেই সেগুলোকে প্রথমে বাদ দেওয়া। কি করে করবে? গেস ওয়ার্ক করবে না, অর্থাৎ আন্দাজ করে করার কিছু নেই। ওই একই ধারণা যে তোমার পড়ার জানার জায়গা থেকে এসছে কিনা, যদি সেটা আসে তবেই তুমি সেটা দাগ দেবে, না হলে কিন্তু দাগ দেবে না। প্রসেস অফ এলিমিনেশনে তুমি যদি অপশন গুলো সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমার ধারণা থাকে, স্পষ্ট ধারণা থাকে, তবেই তুমি অ্যাটেম্প্ট করতে যেও, না হলে কিন্তু করো না। এটা হলো প্রসেস অফ এলিমিনেশন। তাহলে প্রশ্নটাই বাদ দেওয়া ভালো। এইটা। আরেকটা হলো, খুব খারাপ করে সবাই দেখেছি, পরীক্ষাটা হয়ে এলো প্রায় শেষের দিকে, আর 10-15 মিনিটের মতো আছে, বা 7 মিনিটের 8 মিনিটের মতো পরীক্ষা অবশিষ্ট আছে। এমন সময় সে এতক্ষণ অব্দি পুরো পরীক্ষাটা সে ঠিকঠাক দিয়ে এসছে। এইবারে তোমরা কি করো, আউট অফ ইম্পালস, তাগিদ থেকে, না আমার মনে হচ্ছে 15-20টা প্রশ্ন আমার আরেকটু দাগ দিলে ভালো হতো, এবং শেষে একদম ব্লাইন্ড গেস করে অন্ধের মতো আন্দাজ করতে গিয়ে তোমরা কিন্তু এমন কিছু প্রশ্ন অ্যাটেম্প করো যেগুলো না তোমাদের পড়াশোনার পরিধি থেকে এসছে, পরিসর থেকে এসছে, না তুমি ওই অপশনস গুলো সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার তোমার কোনো ধারণা আছে। ফলে তোমার কি হয়, শিওর শট যেটা তুমি হয়তো তোমার গেটওয়েটা পেরিয়ে যেত, কাট অফটা, সেটা তোমার আটকে যায়। তুমি সেখানে গিয়েও নেগেটিভ খেয়ে, একাধিক প্রশ্ন ভুল করে এসে সেগুলোকে নেগেটিভ খেয়ে পরীক্ষাটা তুমি 12টা বাজিয়ে আসো। এটা কিন্তু করা যাবে না। তো পরীক্ষার হলে এই কটা জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্টে খুব ছোট্ট দুটো জিনিস, যেটা পরীক্ষার পরে আমাদের আফটার এক্সাম অ্যানালিসিস করতে হয়। সেখানে দেখতে হবে, দেখো কোনো পৃথিবীতে মানুষ, কোনো পরীক্ষা, কোনো মানুষ, কেউই আমরা পুরোপুরি নিখুঁত নই, এবং যখনই নিখুঁত নই সেখানে যেটুকু বা যতটুকু আমাদের ভুল হয়েছে বা ভ্রান্তি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে, সেইটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। সেটা কিভাবে? সাধারণত বিভিন্ন পরীক্ষার পরে প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া হয়, সিবিটি যে পরীক্ষাগুলো হয় সেগুলো বাদ দিয়ে।
কম্পিউটার বেসড টেস্ট যেগুলো হয় সেগুলো বাদ দিয়ে আমরা মোটের উপর প্রশ্নপত্রগুলো পেয়েই যাই। তো এই প্রশ্নপত্রগুলো যখন আমাদের হাতে চলে আসবে, সেই প্রশ্নপত্রগুলো একটু অ্যানালাইজ করতে হবে এবং অ্যানালাইজ করে দেখো যে যে স্ট্র্যাটেজিতে তুমি পরীক্ষার আগে থেকে প্রিপারেশন নিয়েছো, যে স্ট্র্যাটেজিতে তুমি পরীক্ষার হলে সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছো, প্রয়োগ করেছো, এর পরেও তোমার কতটা ভুল হলো। সেই ভুলটা কি মানে 2-4%, নাকি সেই ভুলটা একসঙ্গে পেরিয়ে চলে যাচ্ছে 10%, 12%-এর উপরে? আশা করি 10%, 12%-এর মতো ভয়ঙ্কর কোনো রকমের দুর্ঘটনা ঘটবে না, কিন্তু যদি 2-4%-এর মতো জায়গায় আটকে যায় তাহলে জানবে তুমি ঠিকঠাক জায়গায় আছো এবং যেটুকু তোমার ভুলভ্রান্তি হচ্ছে ওটা মানবিক ভুলভ্রান্তি, ওটা হিউম্যান ব্লান্ডার, ওটুকু হয়েই থাকে। ওইটা তুমি কিন্তু অভ্যাসের ফলে ওটুকুও তোমার কিন্তু পোক্ত করে ফেলতে পারবে এইটা। এবং যখন তুমি এই পর্বভিত্তিক বিষয়গুলোকে একটুখানি অনুধাবন করবে, তোমার পুরোপুরি যে পরীক্ষাতে নেগেটিভ খেয়ে আসার ব্যাপারটা, নেগেটিভ নম্বরটাই চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা দেখবে ধীরে ধীরে কমে আসছে এবং একটা সময় পরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এভাবেই লেগে থাকো, তোমাদের সাফল্য আরো ত্বরান্বিত হোক, তাড়াতাড়ি তোমরা সফল হও। পরবর্তী ভিডিও নিয়ে আমরা তাড়াতাড়ি আসছি। ততক্ষণ লেগে থাকো, জেদে থাকো।